জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। জমি ও ফ্ল্যাটে নয়, অপ্রদর্শিত আয়ে 10% বেশি কর দিয়ে বৈধ দেখানোর সুযোগ রেখে পাশ হলো আগামী 2025-26 অর্থ বছরের বাজেট। রোববার উপদেষ্টা পরিষদে 7,90,000 কোটি টাকার বাজেট পাশ হয়। এখন রাষ্ট্রপতির অর্থ বিল স্বাক্ষরের পর গেজেট আকারে প্রকাশ হলে কার্যকর হবে 2025-26 অর্থ বছরের বাজেট। বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় নিয়ে গেল 2 জুন আগের অর্থ বছরের তুলনায় কিছুটা কমিয়ে বাজেট ঘোষণা করা হয়। বাজেট উপস্থাপনের পর অনলাইনে জনসাধারণের মতামত নেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক সংগঠন, অর্থনীতিবিদদের সমালোচনার পরে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনূসের সভাপতিত্বে বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। সেখানে তেমন কোনো পরিবর্তন ছাড়াই অনুমোদন দেওয়া হয়েছে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা জানান, বাজেট বাস্তবায়নে বিদেশি সহায়তা পাওয়ার আশ্বাস পাওয়া গেছে। অপ্রদর্শিত আয়ের আমরা একটা সুযোগ দিয়েছিলাম। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপ্রদর্শিত আয় আছে। সবাই যদি কালো টাকা বলেন, এটা কিন্তু মিসনমার। কালো টাকার মধ্যে আমরা বলেছি সুযোগ দেওয়ার জন্য। সেটা প্রথমত একটা ঢালাই ছিল 15 বছর, সেটা আমরা আসার পরপরই বাদ দিয়ে দিই। সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেব, সেটা আমরা বলেছি আর দরকার নাই। আমরা চাই না যে আমরা ভবিষ্যতে ডিফল্টার হই। সেকেন্ড হলো ভবিষ্যতে প্রজন্মের উপর আমরা বিরাট ঋণের বোঝা বা চাপাতে চাই না। মে মাসে আমাদের ইনফ্লেশন কমতে কমতে 9.05 এসেছে এবং আমাদের ধারণা যে এই মাসে ইনফ্লেশন যে আমরা বর্তমানে যে ট্রেন্ড দেখতে পাচ্ছি তাতে এই মাস শেষে আমরা একটা ভালো খবর পাবো, যেটা 9-এর ঘর থেকে 8-এর ঘরে নেমে আসবে। তো এটাই আমাদের লক্ষ্য এবং আমাদের আগামী বছর আমাদের ইনফ্লেশন যখন 6-এর ঘরে নেমে আসবে তখন আমরা কিন্তু আবার আস্তে আস্তে আমাদের এক্সপানশনারি বাজেটের দিকে যাবো। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব দেশের মূল্যস্ফীতিতে পড়বে এমন শঙ্কা জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। সকালে রাজধানীর লেকশোর হোটেলে সিপিডির বাজেট সংলাপে এমন কথা জানায় গবেষণা সংস্থাটি। বাংলাদেশের প্রয়োজনীয়তার তুলনায় এই বাজেট অপ্রতুল, এতে বড় ধরনের কোনো পরিবর্তন দেখাতে পারেনি বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান। এবারের বাজেটে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেও জানান তিনি। পুনর্বন্টনের দৃষ্টিভঙ্গিটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে সেই দিকটা থেকে এই বাজেট কিন্তু আমাদেরকে তেমন বড় ধরনের কোনো পরিবর্তন আমাদেরকে দিতে পারে না। অথচ জুলাই অগাস্টের পরবর্তীতে আমাদের কিন্তু একটা বড় আকাঙ্ক্ষা ছিল যে এটা একটা ব্যতিক্রমী বাজেট হবে, যেখানে নাকি ওই দুষ্ট চক্র থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। রাজনৈতিক দলগুলো ছাড় দিলে দ্রুত জুলাই সনদ ঘোষণা করা যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় দফার বৈঠকের সূচনা বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বলেন, বাস্তবতা হচ্ছে সবাই এখনো অনেক বিষয়ে একমত হতে পারেনি। আলোচ্য বিষয়গুলো দলীয় ফোরামে আলোচনা করতে হচ্ছে বলে দলগুলো সময় নিচ্ছে। তিনি বলেন, সবাই ছাড় দিলে কাছাকাছি আসার সুযোগ তৈরি হবে ও দ্রুত জুলাই সনদ ঘোষণা করা যাবে। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়া ও বিচার প্রক্রিয়া চলমান থাকলেও সংস্কার নিয়ে ঐকমত্যে পৌঁছানো জরুরি। কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর পর্যন্ত যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন। আপনারা আসছেন, কিন্তু আরেকটু আগারে আমরা যত দ্রুত জুলাই সনদ করার সম্ভাবনা করেছি। জুলাই সনদ জুলাই করার মধ্য দিয়ে যেন আমরা এই পর্বের এই অংশের জায়গাটাতে শেষ করতে পারি। পাশাপাশি নির্বাচনের প্রক্রিয়া চলছে, পাশাপাশি বিচার প্রক্রিয়া চলছে, এগুলো সমান্তরালভাবে চলছে, কিন্তু এটা আমাদের দ্রুত করা দরকার। সংবিধান লঙ্ঘন করে গত 3টি নির্বাচনে অনিয়মের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক 3 সিইসি, অন্যান্য কমিশনার ও সচিব সহ 19 জন এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিএনপি। সকালে নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ শেষে বিএনপির প্রতিনিধি দলের নেতা নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান বলেন, 2014, 18 এবং 2024-এর বিতর্কিত 3টি নির্বাচনে সংবিধান লঙ্ঘন করে নির্বাচন কমিশন। এ সময় বিএনপি নেতৃবৃন্দকে নানাভাবে হয়রানি ও নির্যাতন করা হয়। বিগত নির্বাচনগুলোতে নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টরা এতে জড়িত ছিল বলে অভিযোগ জানায় দলটি। নির্বাচন কমিশন অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলেও জানায় বিএনপির প্রতিনিধি দল। শেখ হাসিনা প্রধান আর প্রধান নির্বাচন কমিশনার 2014 সালে যারা কমিশনার ছিলেন তারা, 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যারা, তাদের সাথে কমিশনার, তাদের সাথে সচিব,
এবং সর্বশেষ 2024 সালে যে নির্বাচন করেছে প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের কমিশনার বিন্দু সচিব সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা অতি উৎসাহে জড়িত আছে তাদের আমরা নাম উল্লেখ করেছি। এটা ওনারা অনুসন্ধান করে ব্যবস্থা নেবেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য শেষ দিনে ইসিতে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এনসিপির হয়ে আবেদন জমা দিতে রোববার নির্বাচন কমিশনে আসেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সহ দলের অসংখ্য নেতাকর্মী। এ সময় দলীয় প্রতীক হিসেবে শাপলা প্রতীক চেয়েছেন এনসিপি। এদিকে ইসি জানায় গত 20 এপ্রিল পর্যন্ত 65টি দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে। এর বাইরে 46টি দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে, ইসিকে চিঠি দিয়েছে। সময় বাড়ানোর পর অনেকগুলো দল আবেদন করেছে। আগামীতে সংস্কার বা ঐক্যমত কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ, এবং এইবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে। একটি দল নিবন্ধনের জন্য যে শর্তগুলো প্রয়োজন হয় সেই শর্তগুলো পূরণ করে আমাদের মূল আবেদনের সঙ্গে যে সংযুক্তিগুলো আছে সেই সংযুক্তিগুলো নিয়ে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ তারা পথে আছেন, তারা আসছেন। আমরা সেই অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আমরা এখানে সাবমিট করব। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। কথা বলছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অন্যান্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট করে বিবেচনা করতে চাচ্ছেন, সেগুলো আমরা যখন অন্যান্য বিষয় যেমন উচ্চকক্ষ কিংবা ধরুন এনসিসি গঠনের প্রশ্ন বা এনসিসির মতো কোনো প্রতিষ্ঠান গঠনের প্রশ্ন, তখন এগুলো আলোচিত হবে। কিন্তু বার বা মেয়াদ থেকে সরে এসে 10 বছরের কথা বিবেচনা করা হচ্ছে। দ্বিতীয় যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে সংবিধানের এবং রাষ্ট্রের মূলনীতি। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে এবং যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে এই বিভিন্ন রকম আলাপ আলোচনার পরে যে জায়গাটায় আসা গেছে সেটা হচ্ছে আজকের আলোচনায় বিভিন্ন দলের যে সেন্টিমেন্ট এবং অবস্থান তার প্রতিফলন ঘটিয়ে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রস্তাব হাজির করা হবে। যে আলোচনাগুলো হয়েছে তার রিফ্লেকশন, তার প্রতিফলন ঘটিয়েই একটা নতুন প্রস্তাব আনা হবে, যাতে করে এই যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও গণতন্ত্র সংবিধানে যুক্ত করা, উল্লেখ করা কিংবা অন্যভাবে সংযুক্ত করার প্রশ্নটা তখন বিবেচিত হবে। এইটা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট প্রস্তাব আনা হবে, যা লিখিতভাবে যেটা আসলে আজকের আলোচনাকে রিফ্লেক্ট করে, সেইভাবেই আলোচনা অগ্রসর হয়েছে। এবং আমরা আশা করছি যে আগামীতে যখন আমরা বসবো, অর্থাৎ বুধবার দিন, আমরা এটাও জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদেরকে সপ্তাহান্তে অনুরোধ করা হয়েছে ঐকমত্য কমিশনকে যে তারা বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে যে আলোচনা হয়েছে যেগুলো অমীমাংসিত থেকেছে সেগুলোর বিষয়ে তাদের নীতি নির্ধারক পর্যায়ে আলোচনা দরকার, নিজেদের মধ্যে এবং অন্যান্য দলের সঙ্গে আলোচনা দরকার। সেই জন্য আগামী 2 দিন ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক মুলতবি রাখা হয়েছে। বুধবার দিন আমরা সকাল 10:30টায় মিলিত হব এবং তারই মধ্য দিয়ে আমরা অমীমাংসিত বিষয়গুলো মীমাংসার পথে অগ্রসর হতে চেষ্টা করব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমি প্রশ্ন নিচ্ছি না এই কারণে আজকে যে এতে করে রাজনৈতিক দলগুলো অপেক্ষমান থাকেন, তাদের জন্য কথা বলার সুযোগ সীমিত হয়ে আছে। ফলে আমি আশা করছি যে আপনারা এর মধ্যে থেকে যেগুলো আলোচিত হয়েছে সেটা একটা ধারণা পেয়েছেন এবং আমরা যখন আবার বুধবার মিলিত হব তখন এর চেয়ে সুনির্দিষ্ট আরো কিছু বিষয় আমরা হয়তো বলতে পারবো। সবাইকে ধন্যবাদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে কথা বলছিলেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এদিকে নতুন দল নিবন্ধনে আবেদনের সময় শেষ হচ্ছে আজ। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আজ নির্বাচন কমিশনে আবেদনপত্র জমা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এ নিয়ে আরও খবর জানাতে ইসি সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, আপনি তো সকাল থেকেই কমিশনে আছেন, এখন পর্যন্ত কোন কোন দল নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে সেই সংক্রান্ত খবরগুলো জানাবেন। সাহাব, সকাল থেকে আমরা এখানটায় নিবন্ধনের আপডেট রাখছিলাম। এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে যে প্রায় 70টিরও বেশি দল তারা নিবন্ধনের জন্য আবেদন করেছে।
আপনি জেনে থাকবেন যে নিবন্ধনের আবেদনের যে সময়সীমাটি ছিল প্রথম অবস্থায় সেটি এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত ছিল, পরবর্তীতে কিন্তু আবেদনের কয়েকটি দলের আবেদনের প্রেক্ষিতে কিন্তু সেটি আজকে পর্যন্ত করা হয়। আমরা এখন পর্যন্ত যতটুকু দেখতে পেরেছি বেশিরভাগই দল তারা প্রাথমিক পর্যায়ে যে আবেদনগুলো তারা সেটি করেছিল আগে, সেই আবেদনের প্রেক্ষিতে যে তাদের প্রয়োজনীয় যে কাগজপত্র সহ অন্যান্য যে বিষয় যেগুলো রয়েছে তথা তাদের যে আইন অনুযায়ী যে বিষয়গুলো দরকার, বিশেষ করে জেলা উপজেলা কমিটি এবং সেই সাথে কার্যালয় এবং যে কেন্দ্রীয় কার্যালয় বিষয়গুলো রয়েছে এবং অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো দরকার তারা কিন্তু সবগুলো নিয়ে তারা কমিশনে আসছেন। একটু আগেও আপনি হয়তোবা দেখেছেন যে এনসিপির যে নেতৃবৃন্দ তারা কিন্তু এসেছিলেন, সদস্য সচিব আক্তার হোসেন তিনি কিন্তু এসেছিলেন, সেই সাথে মুখ্য যে সমন্বয়ক রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য যে নেতৃবৃন্দ তারা কিন্তু এসেছিলেন। তারা যেটি বলছিলেন যে আসলে মূলত যে জাতীয় সরকার গঠনের বিষয়টি তারা কিন্তু বলেছিলেন, একই সাথে কিন্তু ইসির সংস্কারের কথাও তারা জানিয়েছিলেন এবং সকাল থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা নিবন্ধনের আবেদন করেছিল তাদের আবেদন পরবর্তী তাদের যে অনুভূতি জানতে চাওয়ার যে বিষয় আমরা কিন্তু সেটি জানতে চেয়েছিলাম। তারা যেটি বলছিল যে সবগুলো দলে আসলে মূলত যে 5 আগস্ট পরবর্তী যে মানুষের মধ্যে একটি মানুষের স্বচ্ছতা জবাবদিহিতা থেকে শুরু করে যে বিষয়গুলো থাকে তারা কিন্তু সেই বিষয়গুলো বারে বারে বলে আসছেন। আমরা কিন্তু সেই বিষয়গুলো লক্ষ্য করেছি এবং আপনাকে যদি আরেকটি বিষয় জানাতে চাই, আপনি জেনে থাকবেন যে আজকে যেহেতু নিবন্ধনের আবেদনের শেষ দিন আমরা কিন্তু এখানটায় সংশ্লিষ্ট সচিবদের সাথে যোগাযোগ করছিলাম যে আসলে এখন পর্যন্ত এখানকার কতটুকু হয়েছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে দলগুলোর যারাই আবেদন করতে আসছে সবারই তাদের কাগজপত্র থেকে শুরু করে সবকিছু তারা খুব সাদরে আমন্ত্রণ জানিয়েছেন এবং গ্রহণ করছেন। সেই সাথে তারা যেটি বলছেন যে কিছুক্ষণ পর অথবা আগামীকালকেই তারা কিন্তু অফিসিয়ালি জানাবেন যে আসলে কতগুলো দল তারা আবেদন করেছেন এবং একই সাথে যে বিষয়টি জানিয়েছেন যে আসলে মূলত আবেদনের প্রেক্ষিতে যে কোন কোন দল তারা নতুনভাবে নিবন্ধন পাবেন সেটি কিন্তু বলা চলে তাদের আইনের যে মারপ্যাচ রয়েছে সেটি কিন্তু অবশ্যই মানতে হবে বলে তারা জানিয়েছেন। এবং আপনি আরেকটি বিষয় জেনে থাকবেন যে এখন পর্যন্ত 5 আগস্ট পরবর্তী যে রাজনৈতিক দলগুলোর আমরা আত্মপ্রকাশ দেখেছি বেশিরভাগই বলা চলে বিভিন্নভাবে কিন্তু বিতর্ক রয়েছে তাদের কার্যক্রম এবং কার্যালয় নিয়ে। কারণ আপনি জেনে থাকবেন অনেকগুলো দল কিন্তু তারা খুব অল্প সময়ের মধ্যে তাদের যে আত্মপ্রকাশ হয়েছে এর মধ্যে তারা কতটুকু গুছিয়ে নিতে পেরেছেন কিংবা নির্বাচন কমিশনকে তারা কতটুকু তাদের যেই কার্যক্রম সেই কার্যক্রমের আওতায় তারা কিন্তু কতটুকু সন্তুষ্ট করতে পারেন এবং সবশেষ কতগুলো দল নিবন্ধন পায় আমরা কিন্তু সেই খবরটুকু রাখছি। সাহাব, এই ছিল আমার কাছে ইসি সচিবালয় থেকে এখনকার সর্বশেষ। ইসি সচিবালয় থেকে সর্বশেষ তথ্য জানাতে রাজনৈতিক দলগুলো আজকে আবেদনপত্র জমা দিচ্ছিল সেটার সর্বশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মিয়া আমিরুল। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে অংশ নেন ঢাকায় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে ব্রিফিং করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়াতে বাংলাদেশের সাথে অংশীদার সকল রাষ্ট্রগুলো তাদের কর্মপরিকল্পনা ঠিক করছে। আমির খসরু আরও বলেন, যে বিষয়গুলোতে ঐকমত্য সেই সংস্কারগুলো করে নির্বাচনের দিকে এগিয়ে যাবে দেশ। একটা বড় ট্যারিফ আমেরিকানরা বাংলাদেশের উপর দিয়েছে। উচ্চ মূল্যের ট্যারিফ যদি ওখানে বাড়িয়ে দেওয়া হয় তাহলে তো আমাদের গার্মেন্টসের রপ্তানি চরম ক্ষতিগ্রস্ত হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা বিএনপি সরকারের সাথে এই বিষয়ে কাজ করব এবং সহযোগিতা করব যাতে ট্যারিফের ব্যাপারটা একটা সুষ্ঠু সমাধান হয়। তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে সেই মিটিংয়ের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচনায় আসছে। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করবে জাপান। মৌলিক সংস্কারের বিষয়ে অবগত আছে দেশটি। সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি আমির।
এ সময় দলটির সেক্রেটারি জেনারেল জানান, বৈঠকে সংবিধানের মৌলিক পরিবর্তন ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জামায়াতের অবস্থান জানতে চেয়েছেন রাষ্ট্রদূত। সকালে বাগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল বলেন, সংবিধানের মৌলিক পরিবর্তন ও বাস্তবায়ন প্রক্রিয়া জামায়াতের অবস্থান জানতে চান সাইদ শিনিচি। প্রায় 1 ঘন্টার বৈঠকে দুদেশের ব্যবসা বাণিজ্যের অগ্রগতি নিয়ে আলোচনা হয় বলেও জানান তিনি। পরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদ শিনিচি বলেন, বাংলাদেশের নির্বাচনের বিষয়ে জাপানের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। We extend the message, our strong commitment to further support the Bangladesh nation, and particularly and especially on its process toward the free, fair, peaceful, and inclusive election. তিনি কিছু প্রশ্ন করে এসব বিষয়ে আমাদের সংবিধানের পরিবর্তন সংস্কারের মেজর ইস্যুগুলো কিভাবে আমরা কার্যকর করব সেই সব উপায় এবং পথপন্থা সম্পর্কে তার আগ্রহ ব্যক্ত করেছেন। আমরা আমাদের দলীয় পলিসির ভিত্তিতে যে সমস্ত রিফর্ম প্রপোজাল গভর্নমেন্টকে দিয়েছি তার ভিত্তিতে আমরা তার জবাব দিয়েছি। 18তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সব প্রার্থীকে সনদ দেওয়ার ঘোষণার দাবিতে আন্দোলনরতদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। রোববার বেলা 11টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘটনা ঘটে। এর আগে প্রেস ক্লাবের সামনে 2 সড়কে অবস্থান নেয় চাকরি প্রত্যাশীরা। পুলিশ রবিবার বারবার সরে যেতে বললেও তারা স্লোগান দিতে থাকেন। পরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আন্দোলনকারীরা জানান, 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিকে রিপোর্ট 20,688 জন প্রার্থীকে ইচ্ছে করে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এ সময় ফলাফল পুনর্মূল্যায়ন করে ভাই ভাই অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানান তারা। বেড়েছে, 24 বেড়েছে, 2025 সালে 8 মাসের ভাই বানিয়ে তারা কেন 2 মিনিটের ভাই ভাই আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে? মাননীয় এনটিআরসি, আপনার কাছে এর জবাব চাই। 40 এই সনদ অনেককে দেওয়া হয়েছে, তাহলে আমাদেরকে কেন ফেল করানো হলো? কেন আমাদের সাথে বৈষম্য করা হলো? এনটিআরসি বিগত 17তমদের বা তার আগেরদেরকে স্থান করে দেওয়ার জন্য আমাদের বেশি নাম্বারদেরকে বাদ দেওয়া হয়েছে। শিক্ষা উপদেষ্টা সিদ্ধান্ত না নিয়ে আমাদের রেজাল্ট আপলোড না দেওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং তিনি আছেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কথাটা মাথায় রেখে এই প্রস্তাবটা করেছিলাম, সেটা হচ্ছে সাধারণত ধরে নেওয়া হয় সংসদের মেয়াদ যেহেতু 5 বছর নির্ধারিত, এবং 5 বছর সেই সংসদ বহাল থাকবে কিনা সেটা সংসদের উপরে নির্ভর করে। সেটা 2 বছর পরেও ডিজলভ হতে পারে বা 4.5 বছর পরেও ডিজলভ হতে পারে, মেয়াদ ওখানে শেষ হয়। কিন্তু আমাদের এখানে সংবিধানে উল্লেখ আছে যে সংসদ 5 বছর মেয়াদি। সেই হিসাবটা মাথায় রেখে আমরা পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী, 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী যে কোনো ব্যক্তি হতে পারবে না, সেটা আমরা প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু এখানে অনেক ব্যাখ্যা আছে। পরপর একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, তার মানে এখানে বিভিন্ন ক্ষেত্রে ব্যাখ্যা এসছে যে পরপর 3 বার হবেন না, সেটাও ঠিক। এবং পরপর 2 মেয়াদের পরে গ্যাপ দিয়ে যদি সেই একই পার্টি অথবা জোট ম্যান্ডেট পায়, তখন তারা একই ব্যক্তিকে আবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারেন, সেরকম ব্যাখ্যা আছে। এটাও ভ্যালিড ব্যাখ্যা। তা আমি একটা প্রস্তাব করেছিলাম যে আমরা মেয়াদ এবং বার এই বিতর্কে না থেকে সর্বোচ্চ এক ব্যক্তি লাইফ টাইমে কত বছরের জন্য প্রধানমন্ত্রীত্বে বহাল থাকতে পারবেন বা হতে পারবেন, 3 বারে হোক, 3 মেয়াদে হোক, 4 মেয়াদে হোক, কিন্তু সর্বোচ্চ বছরটা যদি আমরা এখানে উল্লেখ করতে পারি যে একজন লোক লাইফ টাইমে এত বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এইটা স্পেসিফিক আমি কোনো বৎসরের উল্লেখ করি নাই, কারণ সেইটা ডিসাইড করার ক্ষমতা এককভাবে আমার দলের পক্ষ থেকে আমার নেই। যদি হাউস ডিসাইড করে
একটা মেয়াদ, সাপোজ 10 বছরের জন্য ডিসাইড করলো একজন ব্যক্তি, সর্বোচ্চ জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব বুক করতে পারবেন না বা ওই পদে থাকতে পারবেন না। তখন আমি বলেছি, এরকম একটা আলোচনা ওখানে এসছে, তখন আমি বলছি এটা আমার প্রস্তাব নয়, তবে যদি হাউসে এটা ডিসাইড হয় সেটা আমাকে আমার দলীয় ফোরামে আলোচনা করতে হবে। কিন্তু এর সাথে আমি কয়েকটা বিষয় বলেছি যে প্রধানমন্ত্রিত্বের মেয়াদ যদি এখানে আপনারা নির্ধারণ করে একমতে আসেন, তবে তার সাথে এনসিসির আলাপটা একই সাথে আনতে হবে। আগামীকাল খুলে দেওয়া হবে নগর ভবনের সব তালা, তবে প্রশাসক ও প্রকৌশলীদের কক্ষের তালা খোলা হবে না। দুপুরে নগর ভবনের সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকাবাসী ব্যানারে করা আন্দোলনের সমন্বয়ক মশিউর রহমান। ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে আন্দোলন চলার মধ্যে গত 14 মে থেকে এসব কক্ষ তালাবদ্ধ করে রাখেন তার সমর্থকরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্যাসিস্ট আমলের দোসরদেরও নগর ভবন এবং আঞ্চলিক কার্যালয়ে প্রবেশ করতে দেয়া হবে না। নতুন করে কোনো নিয়োগ দিতে গেলেও তা প্রতিহত করা হবে। একই সঙ্গে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ না করিয়ে আদালত ও সংবিধান অমান্য করায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অপসারণ দাবি জানানো হয়। সেবা যাতে নির্বিঘ্ন হয় সেটা তদারকির জন্য অনুরোধ জানাচ্ছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা কর্মচারী যদি আমাদের সাথে এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন, আমি তাদের আহ্বান জানাবো তারাও নিজ নিজ অফিসে আজ থেকে ফিরে যাবেন এবং নিজ নিজ দায়িত্ব পালন করবেন। দেশের সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করলেন এবং নিজের স্বেচ্ছাচারিতা, নিজের পছন্দীয় লোকজনকে মেয়র বানানোর জন্য তিনি যে সুকৌশলে ষড়যন্ত্র করলেন, এর বিচারের দায়ভার আমি ঢাকাবাসীর পরে ছেড়ে দিলাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে 6 জনকে হত্যার দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী 29শে জুন দিন ধার্য করা হয়েছে। রোববার মামলার শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। পাশাপাশি প্রধান আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক 4 আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুরে গ্রেপ্তার 4 আসামি শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ ও 3 কনস্টেবল সুজন, ইমাজ ও হোসেন ইমন নাসরিউলকে হাজির করা হয়। এর আগে 3রা জুন পলাতক 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়। একটি বাংলা দৈনিক ও একটি ইংরেজি দৈনিককে বিজ্ঞপ্তির নির্দেশ দিয়ে 22শে জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। গেল 25শে মে এ মামলায় 8 পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। নৌবাহিনীকে নতুন প্রযুক্তি ও অস্ত্রে সমৃদ্ধ করে একটি ত্রিমাত্রিক বাহিনী গঠন হিসেবে গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সকালে চট্টগ্রামের নেভাল একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। এ সময় তিনি নবীন কর্মকর্তাদের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানিয়ে বলেন, নৌবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে। নবীন কর্মকর্তাদের নেতৃত্বে সর্বোচ্চ গুণাবলী দিয়ে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। কুচকাওয়াজে নৌবাহিনীর 52 জন নবীন কর্মকর্তা আজ কমিশন পেয়েছেন। এর মধ্যে 8 জন নারী ও 4 জন বিদেশি। এ সময় 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন দেশের সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোচনের। সকালে টাঙ্গাইলের মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে 55তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। অতিরিক্ত আইজিপি বলেন, বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। নতুন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশ নিয়ে সাধারণ মানুষের যে ভুল ধারণা রয়েছে তা ভালো কাজের মাধ্যমে দূর করতে হবে। কুচকাওয়াজে 817 সদস্য অংশ নেয়। আবারও অস্থির চালের বাজার।
গত 5 দিনের ব্যবধানে প্রকারভেদে চালের দাম বেড়েছে 5 থেকে 7 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ। বগুড়ায় চলতি মে মাস থেকে বাজারে আসতে শুরু করে নতুন বোরো ধানের চাল। নতুন চালের দাম কেজিতে 5 থেকে 7 টাকা পর্যন্ত কমে যায়, যা সাধারণত বিক্রি হয় প্রতি কেজি 65 টাকায়। তবে এবার গোদারপাড়া বাজারে নতুন কাটারি জাতের চালের দাম বেড়ে বিক্রি হচ্ছে 72 টাকায়। একইভাবে মোটা জাতের চালের দাম বেড়ে বিক্রি হচ্ছে 65 টাকায়। ক্রেতাদের অভিযোগ, বাজারে নতুন চাল আসলেও কমছে না দাম। ডেঙ্গুর হটস্পট বরগুনায় দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। সকাল 11টা পর্যন্ত গেল 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 65 জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে 2329 জন। সরকারি হিসেবে উপকূলীয় এই জেলায় ডেঙ্গুতে মারা গেছেন 5 জন, বেসরকারি হিসেবে যা 10 জনের বেশি। এমতো অবস্থায় কয়েকদিনের বৃষ্টিতে ব্যাহত হয়েছে মশক নিধন কার্যক্রম। তবে জেলা প্রশাসন, পৌর প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনের কার্যক্রম চলমান রয়েছে। এদিকে জেলা জুড়ে ডেঙ্গুর প্রকোপে আতঙ্কিত বাসিন্দারা, তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। রাজধানীর মহাখালীতে অনুষ্ঠিত হলো কোভিড ব্যবস্থাপনা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার। সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে। এতে কোভিড বিষয়ে নানা দিক তুলে ধরেন বক্তারা। সেমিনারে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার রিজওয়ানুর রহমান, দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম। নারায়ণগঞ্জ বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 7 জন। গেল রাত 9টার দিকে উপজেলার শাহী মসজিদ এলাকায় এই সংঘর্ষ ঘটে। স্থানীয়রা জানায়, বন্দর রেললাইন অটো স্ট্যান্ড দখল নিয়ে কয়েকদিন ধরে বিএনপির নেতা হান্নান সরকারের সমর্থক বাবু মেহেদি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসারের সমর্থক রুনি জাফর গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গেল রাতে মেহেদির নেতৃত্বে জাফর গ্রুপের ওপর হামলা চালাতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এক পর্যায়ে ছুরিকাঘাতে কুদ্দুস নামের একজন ঘটনাস্থলে নিহত হন। পরে মেহেদি ও তার লোকজন নিয়ে যাওয়ার সময় রনি জাফর গ্রুপের সদস্যরা ছুরিকাঘাত করলে নিহত হয় মেহেদি। এবারে আন্তর্জাতিক। পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে ইরান ও মার্কিন জনগণের সঙ্গে ট্রাম্প প্রতারণা করেছেন বলে অভিযোগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আর রাশিয়া বলছে যুক্তরাষ্ট্রের জন্য নতুন করে যুদ্ধ নিয়ে আসলেন ট্রাম্প। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামের এক পোস্টে বলেন, শান্তির বার্তা নিয়ে হোয়াইট হাউসের ক্ষমতায় বসে নিজেই যুদ্ধ শুরু করলেন তিনি। এদিকে হামলার প্রতিক্রিয়ায় ইরান বলছে সংঘাতকে আরও দীর্ঘায়িত করল যুক্তরাষ্ট্র। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের হামলায় তেহরানের পারমাণবিক স্থাপনার তেজস্ক্রিয়তা ছড়ায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক সংস্থা। ইরানের পরিস্থিতি বিবেচনায় সোমবার জরুরি বৈঠক ডেকেছে সংস্থাটি। এদিকে মার্কিন হামলার প্রতিবাদে ইসরায়েলের হামলা আরও জোরদার করেছে ইরান। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলায় আরও একবার জ্বালানি তেলের বাজার অস্থির হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা। ইতোমধ্যে 10 জুন থেকে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম 18% পর্যন্ত বেড়ে $79 ছড়িয়েছে। এখন হরমুজ প্রণালী বন্ধে বিকল্প পথ কি হতে পারে তা নিয়েও ভাবছেন ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিলে মূল্যস্ফীতির ধাক্কায় টালমাটাল হতে পারে বিশ্ব অর্থনীতি, যার কারণে যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনাও ভেস্তে যেতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ইরানের সঙ্গে সংঘাত উত্তেজনার মধ্যেও গাজায় আগ্রাসন থামায়নি ইসরায়েলি বাহিনী, বরং এই উত্তেজনার আড়ালে গাজায় নৃশংসতা বাড়িয়েছে। ত্রাণ নিতে যাওয়া ক্ষুধার্ত গাজাবাসীদের টার্গেট করে চালাচ্ছে হত্যাযজ্ঞ। সবশেষ ইসরায়েলি হামলায় 26 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এতে গত 2 দিনে ইসরায়েলি হামলায় 2 শতাধিক নিরীহ গাজাবাসীর প্রাণ গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 2023 সালের অক্টোবরে শুরু করা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় প্রাণহানি প্রায় 56,000, আহত 1,31,000 ছাড়িয়েছে। এদিকে ইসরায়েলি অবরোধে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতেও ফুরিয়ে এসেছে খাদ্য মজুত। এ অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আঞ্চলিক শান্তির পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছেন অনেকে।
প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত চীনের দক্ষিণাঞ্চল কর্তৃপক্ষ জানিয়েছে বন্যায় হুনান প্রদেশের বহু ঘরবাড়ি ডুবে গেছে। ইতোমধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা সাংঝি কাউন্টি থেকে শত শত গ্রামবাসী সরিয়ে নেওয়া হয়েছে। রোববার এমন খবর প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম, যেখান থেকে আরও জানা গেছে যে দক্ষিণ গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি কলেজ ডুবে গেছে। পরে বন্যার পানিতে আটকে পড়া অন্তত 40 শিক্ষার্থীকে সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল। ভারী বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় উচ্চ সতর্কতা জারি রেখেছে চীনের আবহাওয়া বিভাগ। 这些在危险地带的村民呢，都已经被转移完。金城江区农贸市场遭雨水漫灌，市场700个摊位。রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। কথা বলছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সরাসরি চলে যাচ্ছে সেখানে। নারী আসনের এবং দুটা পক্ষের ব্যাপারে সেখানেও আমরা অনেকটা একমত হয়েছি। কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা পুনঃ আলোচনা করতে পারবো। সো উই আর কামিং ক্লোজার টু এ ইউনিটি অ্যান্ড কনসেন্সাস পজিশন উইথ সাম ডিফারেন্সেস। আমরা আশা করি এখান থেকে আমরা আস্তে আস্তে আমরা আগাতে পারবো ইনশাআল্লাহ। সো অ্যাচিভমেন্ট নট ফ্রাস্ট্রেটিং, আই এম ভেরি হোপফুল অ্যান্ড এনকারেজিং। থ্যাংক ইউ ভেরি মাচ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলছিলেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এবারে খেলার খবর। টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা, পেসার হান্ট ও আনন্দ আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রোববার সকাল 10:15টায় স্টেডিয়ামের মূল মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ আয়োজনের উদ্বোধন করেন তিনি। এ সময় টস করে শিশু কিশোরদের টুর্নামেন্টের উদ্বোধনও করেন টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান। এরপর সাংবাদিকদের জানান খুব শীঘ্রই ডিভিশনাল টুর্নামেন্ট সহ বড় খেলাগুলো স্থানীয়ভাবে সারা দেশে অনুষ্ঠিত হবে। এর জন্য মাঠের সুযোগ সুবিধা বাড়ানো সহ সংস্কারের উদ্যোগের কথাও জানান তিনি। আমরা এই আয়োজনটা সবসময় করতে চাই, এটা একটা অংশ। আর একটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছি এবং সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে যাচ্ছি। সেই ছড়িয়ে দেওয়ার একটা অন্যতম কারণ আজকে আমাদের এখানে আসা এবং আপনাদের যারা কর্তৃপক্ষ এখানে আছেন তাদের সাথে আমরা কথা বলবো কিভাবে এখানে ক্রিকেট আরও বেশি খেলা হতে পারে, কিভাবে রাজশাহী থেকে আরও জাতীয় দলের খেলোয়াড় আপনারা উপহার দিতে পারেন, কিভাবে বাংলাদেশ ক্রিকেটকে আপনারা সাহায্য করতে পারেন। স্লো ব্যাটিং নয়, বরং বৃষ্টির বাধাতেই গল টেস্ট ড্র হয়েছে বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক শান্ত। পাশাপাশি হার এড়ানোর বিষয়টিও শতভাগ নিশ্চিত করতে চেয়েছেন শান্তরা। আর পেস বোলিং ইউনিট কিংবা ফর্মহীন ব্যাটারদের কাজগড়ায় না তুলে বরং তাদের পাশেই দাঁড়িয়েছেন গল টেস্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া নাজমুল হোসেন শান্ত। আমরা এমন একটা পজিশনে যেতে যাচ্ছিলাম যেখান থেকে আসলে ম্যাচটা হারার সম্ভাবনা কম এবং আমরা জেতার পসিবিলিটিসটাই বেশি হয়। বাট মাঝখানে বৃষ্টিটা আসলে প্ল্যানটা একটু পরিবর্তন করে দিয়েছে আমাদের। বাট আমার মনে হয় যে ওভারঅল এই পুরা ম্যাচটা আমরা জেতার জন্যই সবসময় চিন্তা ছিল। সকালে আপনি যদি বলেন যে সকাল থেকেই আরেকটু অ্যাটাকিং খেলা যেত কিনা, আমরা ওই অবস্থাতে তখনও পর্যন্ত ছিলাম না। আমরা আসলে উইকেটটা কিরকম বিহেভ করেছে ওই একটা ঘন্টা আমরা একটু সময় নিয়েছি। আসলে সময় বলবো না, স্টিল আমরা 3 করে রান নিচ্ছিলাম। সো প্রথম 17-18 ওভারে আমরা 60-এর মতো রান নিয়েছি। সো আমার মনে হয় যে আমরা যদি ওই পুরো লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করতাম তাহলে হয়তো সিনারিওটা ডিফারেন্ট হতো। কারণ অ্যাটলিস্ট 60-65 ওভার আসলে ডে 5-এ যেরকম উইকেট ছিল অ্যাটলিস্ট 60 থেকে 70 ওভার হলে আমার মনে হয় একটা ভালো সুযোগ তৈরি হতো। সো আমি একদমই ওরিড না, কারণ যতক্ষণ আমরা বোলিং করেছি 4টে উইকেট আবার নিতে পেরেছি। সো খুশি এই কারণে যে বোলাররা শেষে যতটুকু সুযোগ পেয়েছে ভালো বল করেছে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড এখন লিটন দাসের। টেস্টে লিটনের মোট ডিসমিসাল 113টি। সমান সংখ্যক ডিসমিসাল নিয়ে লিটনের পাশেই আছেন মুশফিকুর রহিম। তবে মুশফিকুরের লেগেছে 99 ইনিংস আর লিটনের সেখানে 64 ইনিংস। মুশফিকের ইনিংস প্রতি ডিসমিসাল 1.141, বিপরীতে লিটন দাসের ডিসমিসাল 1.765। বাংলাদেশের হয়ে কমপক্ষে 50 ডিসমিসাল আছে আর কেবল খালেদ মাসুদ পাইলটের। সাবেক অধিনায়ক পাইলটের টেস্ট ডিসমিসাল 87টি। ইনিংস প্রতি ডিসমিসাল 1.42। কমপক্ষে 10 ডিসমিসাল আছে এমন রেকর্ডে সবার উপরে উইকেট কিপার নুরুল হাসান সোহান। ইনিংস প্রতি তার ডিসমিসাল 1.88। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।